আজ 31শে জানুয়ারি শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরুর আমন্ত্রণে হুমায়ুন ডাকলেন আর এক হুমায়ুনকে। তিনি বললেন, সময় পেলে নিশ্চয়ই যাব। স্পেন সফরে মমতার সঙ্গে ছিলেন ওয়াও মোমোর মালিক। আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা, আহতদের 50,000 করে অর্থ সাহায্য ঘোষণা কেন্দ্রের। অসমের 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী দাবি করে অমিত শাহ বললেন, কংগ্রেসের 20 বছরের দান। অমিত শাহকে গব্বর সিং এর সঙ্গে তুলনা। ফিরহাদ বললেন, বাংলায় একটাই বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক হুমায়ুন কবিরের আমন্ত্রণে আরেক হুমায়ুন কবির। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বাবরি মসজিদের নির্মাণ কাজ ঘিরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফোন করে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণের উত্তরে ডেবরার বিধায়ক জানিয়েছেন, সময় ও পরিস্থিতি অনুকূল থাকলে তিনি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। অন্যদিকে আমন্ত্রণ জানানো হুমায়ুন কবিরের বক্তব্য, ডেবরার বিধায়ক উপস্থিত হলে তিনি খুশি হবেন। 11 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। এই উপলক্ষে ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তাকে প্রশ্ন করা হয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গঠন করেছেন এবং ইতিমধ্যে সিপিআইএম এর নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেছেন। পাশাপাশি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হচ্ছে। এই প্রসঙ্গে তার কি মত? উত্তরে তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কোনো মানুষের দল গঠন, প্রচার কিংবা নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে। এই বিষয়ে তার আপত্তি নেই। তিনি জানান, 11 ফেব্রুয়ারি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তাকে ফোনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি তখন ডেবরায় থাকায় সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, বাবরি মসজিদ মুসলিম সমাজের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই আবেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর কেটে গেছে 33 বছর। রায় ঠিক না ভুল তা নিয়ে বহু বিতর্ক হয়েছে, কিন্তু মুসলিম সমাজের মনে যে ক্ষত তৈরি হয়েছিল সেই আবেগ এখনো নিভে যায়নি। বেলডাঙ্গায় বাবরি মসজিদকে কেন্দ্র করে ডাকা সভায় মানুষের ভিড় সেই আবেগের প্রতিফলন বলে তাঁর দাবি। তবে এই আবেগ গোটা রাজ্যে সমানভাবে রয়েছে কিনা সে বিষয়ে তিনি ভিন্ন মত পোষণ করেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী পশ্চিম মেদিনীপুর বা বর্ধমান হুগলির মতো এলাকায় এর প্রভাব নেই। তবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, বসিরহাট বা ভাঙড় এলাকায় এর কিছুটা প্রভাব পড়তে পারে বলে তাঁর ধারণা। ডেবরার বিধায়ক আরও জানান, হুমায়ুন কবিরের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি, ফোনেই কথা হয়েছে। সময় ও পরিস্থিতি অনুকূল থাকলে তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হুমায়ুন কবির জানান, 11 ফেব্রুয়ারি দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে। সেই কারণেই তিনি ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ব্যক্তিগতভাবে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। তার বক্তব্য, ডেবরার বিধায়ক এলে তিনি আনন্দিত হবেন। আনন্দপুর নাজিরাবাদ এলাকায় ওয়াও মোমোর গুদাম সহ পাশাপাশি 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ওয়াও মোমো সংস্থার মালিক মুখ্যমন্ত্রী স্পেন সফরের সময় সরকারি টিমের অংশ ছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে মর্নিং ওয়ার্কেও অংশ নিয়েছিলেন তিনি। সেই কারণেই কি এখনো পর্যন্ত ওই সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়নি? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের কাছ থেকে অনুমতি পাওয়ার পর গড়িয়া শীতলা মন্দির অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মিছিল শুরু হয়। অন্যদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের নেতা সুজিত বসু বলেন, যে কোনো ঘটনা ঘটতেই পারে, সরকার চাই এমন ঘটনা না ঘটুক, তবে ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে হবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, দমকল রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর এবং এমন পরিস্থিতিতে দমকল সর্বদা তৎপর থাকে। শুক্রবারের মিছিল থেকেই বিজেপির পক্ষ থেকে সুজিত বসুর পদত্যাগের দাবিও তোলা হয়। আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা, আহতদের 50,000 করে অর্থ সাহায্য ঘোষণা কেন্দ্রের। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের জন্য কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটে এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক বলে উল্লেখ করে নিহতদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতর পরিবারকে 2 লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ঘটনার 4 দিন পরও উদ্ধার কাজ চলছে। পুলিশি তদন্তে অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ওয়াও মোমোর গুদামের ম্যানেজার মনোরঞ্জন শীত ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দ্বিতীয় গুদামের মালিক গঙ্গাধর দাস গ্রেপ্তার হয়েছে। শুক্রবার তাদের বারুইপুর আদালতে তোলা হবে। শুক্রবার দুপুরে রাজ্যপাল সিবি আনন্দ বোস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, দোষারোপের জন্য নয়, তথ্য জানতেই এসেছেন।
তবে প্রশাসনকে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল এবং দায় এড়ানোর সুযোগ নেই। ফরেনসিক দলও নমুনা সংগ্রহ করেছে। রাজ্য জুড়ে হইচই চলছে। প্রশাসন উদ্ধার ও চিকিৎসায় তৎপর। অসমের 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী দাবি করে অমিত শাহ বললেন, কংগ্রেসের 20 বছরের দান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা ধেমাজিতে একটি জনসভায় বিজেপির দাবির সঙ্গে মিল রেখে অসম নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, কংগ্রেসের টানা 20 বছরের শাসনকালে অসমের জনসংখ্যার চরিত্র বদলে গেছে এবং অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েছে। অমিত শাহ বলেন, এই অসমের 7টি জেলা প্রায় 64 লক্ষ অনুপ্রবেশকারীর দখলে চলে গেছে। এই জেলাগুলিতে আগে অনুপ্রবেশকারী ছিল না, কিন্তু কংগ্রেস আমলে পরিস্থিতি বদলে গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ফের ক্ষমতায় আনলে এই প্রবণতা রক্ষা সম্ভব। তিনি আশ্বাস দেন, অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষকে অস্ত্র ধরতে হবে না, এটা সরকারের দায়িত্ব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার এই কাজ করবে, তবে তার জন্য রাজনৈতিক সমর্থন প্রয়োজন। অমিত শাহের বার্তা, অনুপ্রবেশ বন্ধ করতে চাইলে বিজেপিকে ভোট দিন। 126 আসনের অসম বিধানসভায় চলতি বছরের মার্চ এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কথা। 2016 সাল থেকে টানা দুবার ক্ষমতায় থাকা বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে। অন্যদিকে রাজ্য পুনর্দখলের লক্ষ্য নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। सरहदें घुसपैठियों के लिए खुली थी। जब से नरेंद्र मोदी जी की सरकार बनी, पहले सर्बानंद सोनोवाल और फिर हेमंत बिस्वा शर्मा हमारे मुख्यमंत्री बने। मोदी जी और आसाम सरकार ने मिलकर घुसपैठियों को आसाम की सरहदों में आना बंद कर दिया है। अब घुसपैठ नहीं होती है आसाम में। শোলের গব্বর নাকি অমিত শাহ? স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে মমতাকে বাঘিনী বললেন ফিরহাদ। বিধানসভা নির্বাচন করা নাড়ছে দরজায়। ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে শুক্রবার রাতেই ফের রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা উঠল তুঙ্গে। অমিত শাহের আগমনকে তীব্র কটাক্ষ করে তাকে সিনেমার খলনায়ক গব্বর সিং এর সঙ্গে তুলনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার অমিত শাহের সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান ফিরহাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাবখানা এমন যেন গব্বর সিং আসছেন। কে এই অমিত শাহ? ওকে অত ভয়ের কি আছে? বাঙালি ভয় পেতে পারে না, মাথা নিচু করতেও জানে না। যত অত্যাচার হোক, বাঙালি লড়াই করে যাবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন বাঘিনী বলে সম্বোধন করেন ফিরহাদ। তিনি স্পষ্ট জানান, অন্য রাজ্যের সমীকরণ বাংলায় খাটবে না। ফিরহাদের কথায়, অমিত শাহ রাজ্যে আসবেন, তাতে কিছু যায় আসে না। ওদের ফন্দি মহারাষ্ট্র, দিল্লি বা বিহারে টিকলেও বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছেন, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে। মোদী মমতা দুজনকেই সতর্ক করলো আর্থিক সমীক্ষা। 2026-এ লক্ষ্মীর ভান্ডারের মতো নিঃশর্ত নগদ সহায়তা প্রকল্পগুলিকে অলক্ষ্মীর অশনি সংকেত বলে সতর্ক করা হয়েছে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য। গত বিধানসভা ভোটে মমতা এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে জিতেছেন, যা রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে। মোদী প্রথমে এগুলিকে খয়রাতি বলে সমালোচনা করলেও বিজেপি পরে গ্রহণ করেছে। যেমন বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় 1,20,00,000 মহিলাকে 10,000 টাকা করে দেওয়া। সমীক্ষা বলছে, এই ফ্রিবি প্রকল্প অর্থাৎ নিঃশর্ত নগদ সহায়তা প্রকল্পগুলি পুঁজি খাতে বিনিয়োগ কমিয়ে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। 2025-26-এ ব্যয় 1,70,00,000 টাকা পৌঁছতে পারে, বেশিরভাগ মহিলাদের জন্য। গত কয়েক বছরে এমন প্রকল্প চালু রাজ্যের সংখ্যা বেড়েছে। অর্ধেক রাজস্ব ঘাটতিতে ভুগছে। রাজস্ব ব্যয়ের বড় অংশ বেতন, পেনশন, সুদ, ভর্তুকি ও নগদ সহায়তায় আটকে যাচ্ছে। পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ সংকুচিত হচ্ছে। স্বল্প মেয়াদে দরিদ্র পরিবারকে সাহায্য করে, কিন্তু দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদী বৃদ্ধির পথে বাধা। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে ধাক্কা। বহু রাজ্যে সানসেট ক্লজ, পর্যালোচনা বা এক্সিট মেকানিজম নেই, তাই ফাঁদের মতো। সমীক্ষা বলছে, কল্যাণমূলক ব্যয়ের বিরোধিতা নয়, অগ্রাধিকার পুনর্নির্ধারণ জরুরি। সময়বদ্ধ, শর্ত সাপেক্ষ, ফলাফল ভিত্তিক সহায়তা ভালো। বাংলায় ক্ষয়রাতির ফলে পরিকাঠামোতে বিনিয়োগ না হওয়ায় রাজ্য পিছিয়ে যাচ্ছে। রাজনীতির প্রতিযোগিতায় এগুলো বন্ধের ঝুঁকি কেউ নেবে না, বরং বাড়বে। খেসারত দেবে রাজ্য। অর্জুন সিং এর বিতর্কিত স্লোগান পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর আগে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে আক্রমণের ঝাঁজ বেড়েছে। এক সভা থেকে বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান তুলেছেন। ঝান্ডাই রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ঝান্ডায় ডান্ডা না থাকলে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। সভায় তিনি আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।
অর্জুন বলেন, মমতা সংবিধান না মেনে এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি বা ডাকাতি করেছেন। সুপ্রিম কোর্ট যদি মমতাকে জেলে না পাঠায় বা পুলিশকে সাসপেন্ড না করে তাহলে কোর্টের প্রতি আস্থা কমবে। তিনি হুঁশিয়ারি দেন, তাহলে তিনিও থানায় ঢুকে নিজের 256টি কেসের কাগজ ছিনিয়ে নেবেন। এক আইন মমতার জন্য, অন্য আইন তার জন্য হতে পারে না। তিনি তৃণমূলের অনুষ্ঠানে বিজেপি কর্মীদের যেতে নিষেধ করেন এবং তৃণমূল নেতা কর্মীদের বিজেপির অনুষ্ঠানে না ডাকার নির্দেশ দেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা আক্রমণ করে বলেন, অর্জুন প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, প্রাক্তন চেয়ারম্যান, অনেক প্রাক্তন, কেউ তার কথা মানে না। গায়ের মোড়ল, তাকে বিয়ের নেমন্তন্ন করা হয় না। বিজেপিতেও কোনো পদ বা কমিটিতে জায়গা নেই। তিনি অর্জুনকে গুন্ডা মাওয়ালি বলে আক্রমণ করেন এবং বলেন, তার কথা রাজনৈতিক নয়, গুন্ডামির। দম থাকলে ঝান্ডার ডান্ডা দিয়ে এক তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক। বালির ভারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। সাত সকালে হুলস্থুল কাণ্ড শীতলকুচিতে। বালি বোঝাই ডাম্পারের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ল আস্ত একটি ব্রিজ। কোচবিহারের শীতলকুচির ঘটনা। বুধবার সকালে স্থানীয় লালবাজার অঞ্চলের অন্তর্গত দেবনাথ পাড়ার এই ঘটনায় বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে, নতুন বাজার থেকে 12 মাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কের উপর অবস্থিত একটি পুরনো ব্রিজ বালি বোঝাই ডাম্পারের ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্রিজ ভেঙে পড়ায় ওই গ্রামীণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি খারাপ অবস্থায় ছিল। লোহার পাইপ ও মোর্চে ধরা রড দিয়ে তৈরি এই সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। এলাকাবাসীদের দাবি, দ্রুত ব্রিজ সংস্কারের পাশাপাশি বিকল্প পথ বা অস্থায়ী সেতুর ব্যবস্থা করা হোক, যাতে নিত্যযাত্রী ও যান চলাচল স্বাভাবিক হয়। পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে এসআইআর থেকে আনন্দপুর প্রসঙ্গ নিয়ে আক্রমণে দিলীপ ঘোষ। পিরাকাটায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন দিলীপ ঘোষ। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভার আগে এলাকায় মিছিল করেন তারা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ শাসক তৃণমূল ও বামেদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বামেদের এখন গান্ধীজি বা বিবেকানন্দ নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও পুজো করতে হবে। হুমায়ুন কবিরের সঙ্গে বসে মিটিং করে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে বামেরা। সময় খারাপ এসেছে, সব করতে পারে তারা। এসআইআর নিয়ে তৃণমূল মনে মনে মরে গেছে বলে দাবি করেন দিলীপ। যারা মরছে তাদেরই এসআইআর এর সঙ্গে জুড়ে দিচ্ছে। মিথ্যা ইস্যু তৈরি করে বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ প্রথমেই এসআইআর এর ফর্ম পূরণ করে কমপ্লিট করেছে। রাজ্য সরকার কর্মচারীদের ভয় দেখিয়ে উল্টোপাল্টা চিঠি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে তৃণমূল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ শিল্প। দিলীপ বলেন, পাশের রাজ্য উড়িষ্যায় নতুন কোম্পানি জমি নিয়ে কাজ শুরু করেছে, কিন্তু এ রাজ্যে পরিকাঠামো থাকা সত্ত্বেও হচ্ছে না, কারণ মানুষ এই সরকারকে বিশ্বাস করতে পারছে না। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুকে আক্রমণ করে দিলীপ বলেন, দমকল তৎপরতার সঙ্গে কাজ করেছে, তাহলে এত লোকের প্রাণহানি কেন? অবৈধ নির্মাণ, অবৈধ ব্যবসা, কাটমানি খাওয়া, এসব চলতে পারে না। সাধারণ মানুষ মারা যাবে আর আপনারা দোহাই দেবেন, এটা চলতে পারে না। সিপিআইএম বিভ্রান্ত থাকে। তৃতীয় পক্ষের জোট প্রসঙ্গে বললেন দিলীপ, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে জোট রাজনীতি। কে কার সঙ্গে ঘর বাঁধবে তাই নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। শূন্যের লজ্জা এড়াতে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এই বৈঠক নিয়ে সিপিএম এর অন্দরে ছড়িয়েছে বিদ্রোহের আগুন। বঙ্গ রাজনীতিতে তৃতীয় পক্ষের জোট হবে কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জোট হবে কিনা সেটা আলাদা বিষয়, কিন্তু সিপিএম হয়তো জোট ঘেঁটে দিতে চাইছে। কোনো জোট তৈরি হোক সেটা তৃণমূল চায় না, তাই তাদের কাজে লাগানো হচ্ছে। সিপিএম সবসময় সবকিছুতে বিভ্রান্ত থাকে। কি হওয়া উচিত, কি উচিত কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত কিনা সব নিয়েই বিভ্রান্ত। কেরালায় কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক, বাংলায় কি সম্পর্ক, সবটাই নিয়েই বিভ্রান্তি কাজ করে। জোটে যাওয়ার পরে দেখা যায় দুজনেরই শূন্য। তৃতীয় জোট হওয়ার কথা থাকলেও তা ভেস্তে দিতে চায় সিপিএম। 15 বছরের মধ্যে বিশ্ব শাসন করবে মিয়ারা। হিমন্তের মন্তব্যের পাল্টা বিরোধীদের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, অসমে এসআইআর হলে কমপক্ষে 4 থেকে 5 লক্ষ মিয়া ভোটার অর্থাৎ মুসলিম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তিনি দাবি করেন, মিয়ারা যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা প্রাথমিক পর্যায়ের কাজ, এসআইআর হলে এই সংখ্যা বাদ যাবে। হিমন্ত আরো বলেন, কংগ্রেস তাকে হেনস্থা করুক, তার কাজ মিয়াদের সমস্যায় ফেলা। ওরা সমস্যায় না পড়লে দুলিয়াজান তিনসুকিয়ায় চলে আসবে। তিনসুকিয়ায় হিন্দুর সম্পত্তি বিক্রি করে মিয়া মুসলমানরা কিনছে। এখনই না খেয়াল করলে কখন করবেন? এক বিধায়কের দাবি, আগামী 35 বছরে মিয়ারা কেবল অসম নয়, গোটা বিশ্ব শাসন করবে। 1 মাস পর অসমে বিধানসভা নির্বাচন। বিরোধীরা বলছেন,
কুর্সি ধরে রাখতে হিমন্ত মরিয়া হয়ে গেছেন। কেবল মিয়াদের নয়, সমস্ত দরিদ্র মানুষকে অসম্মান করছেন। AIUDF এর প্রধান বদরুদ্দিন আজমাল বলেন, এটা দুর্ভাগ্যজনক, হাত জোর করে বলছি কথা ফিরিয়ে নিন, না হলে মিয়ারা আপনার ভোট ডুবিয়ে দেবে। মিয়ারা কিছুকে ভয় পায় না। ক্ষমতার লোভে মিয়া মুসলমানদের অপমান করছেন, কোন সম্প্রদায়কে এভাবে অপমান করবেন না। তিনি হুঁশিয়ারি দেন, এবারের নির্বাচনে হিমন্ত গোহারা হারবেন। কংগ্রেস মুখপাত্র জেহেরুল ইসলাম বলেন, হিমন্ত এক মিয়া রিকশা চালককে 5 টাকার বদলে 4 টাকা দিতে বলে সম্প্রদায়কে অপমান করেননি। দরিদ্র ও দুর্দশাগ্রস্তদের অপমান করেছেন যারা জীবিকার জন্য রিকশা চালান। হিমন্তের মন্তব্য ঘিরে অসমের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।